হারিস ও জোসেফের এনআইডি জালিয়াতির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি ইসির পাসপোর্ট জালিয়াতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে দুদকের চিঠি। তারিককে বাদ দিয়ে কেন শুধু বেনজির আজিজের দুর্নীতির প্রশ্ন, ক্ষোভ ওবায়দুল কাদেরের। ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের। রাজধানীর কূটনৈতিক এলাকায় সহকর্মীকে গুলি করে হত্যা করা কনস্টেবল কাউসার আলী মানসিক ভারসাম্যহীন, দাবি স্বজনদের। কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা নিহত, আহত আরো ৩ জন। আরসা ও আরএসওর দ্বন্দ্বের জের বলছে পুলিশ। দেখছিলেন বিরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর 2 প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়েছে। রাষ্ট্রপতি ভবনে অত্যন্ত উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভারতীয় সমকক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন। 2 নেতা আশা প্রকাশ করেছেন, বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। পরে 2 প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজ সভায় যোগ দেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। নয়াদিল্লির আইটিসি হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সৌজন্য সাক্ষাতে বন্ধুপ্রতিম 2 দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তারা। নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের 2 দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক আরও গভীরে প্রতীত হবে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। 2 ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির বিষয়েও সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে দুদক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের 2 ভাই মিথ্যা তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগ তদন্ত করবে নির্বাচন কমিশন। এনআইডি জালিয়াতি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিকেলে রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে এক অনুষ্ঠানে সিইসি এই তথ্য নিশ্চিত করেন। 2019 সালে এনআইডি কার্ডে ছবিও পরিবর্তন করেছিলেন হারিস। তৎকালীন সেনাপ্রধান ছবি পরিবর্তনের সুপারিশ করেছিলেন। সাবেক সেনাপ্রধানের 2 ভাই হারিস ও জোসেফের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানেও নেমেছে দুদক। এজন্য তারা সংশ্লিষ্ট দফতরে চিঠিও দিয়েছে। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা গণমাধ্যমে না আসায় সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, প্রতিষ্ঠা বার্ষিকীর ইস্যুতে ব্রিফিংয়ে শুধু বেনজির ও আজিজের দুর্নীতির কথাগুলোই প্রাধান্য পায়। দুপুরে দলের হীরক জয়ন্তী উপলক্ষে ধানমন্ডিতে সভা শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। সেখানে কে প্রতিপক্ষ তা বিবেচ্য বিষয় নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দলের হীরক জয়ন্তী সারা দেশে উদযাপিত হবে। 23 জুন বঙ্গবন্ধু ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি, হাতির ঝিলে নৌকা বাইচ, সাইকেল র্যালির মতো অনুষ্ঠান। তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। দেশে ফিরে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন সরকার প্রধান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট করছে ক্ষমতাসীনরা। ভারতে যেভাবে জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারে, বাংলাদেশে তেমনটাই চায় বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী কৃষক দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিল তারা এখন আর নেই।
এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজিরের। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, নতজানু সরকার ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না। নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা নেই বলেই সীমান্ত হত্যা, পানি সমস্যার সমাধান করতে পারছে না ক্ষমতাসীনরা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সহ দুদকের তলবের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্তে যা হয় দেখা যাবে। সকালে সিলেটে পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, পুলিশ দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে, বাহিনীর মনোবল অক্ষুণ্ণ আছে। আইজিপি আরও বলেন, একসময় তথাকথিত সোর্স নির্ভর পুলিশিং হতো, কিন্তু পুলিশিং যে একটা সায়েন্স, এটা বর্তমানে প্রতিষ্ঠিত। যে কোনো ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট রহস্য উন্মোচনের প্রতিযোগিতায় নামে। এই বাহিনী আধুনিক হয়েছে, সময়ের চাহিদার কারণে সিলেটে অফিসার্স মেস করা হয়েছে বলে জানান তিনি। দেশের বিভিন্ন জায়গা থেকে অফিসাররা সাক্ষী দিতে গেলে সেখানে থাকতে পারবেন। ঘটনা সংঘটিত হলে আমাদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয় যে কে কত তাড়াতাড়ি আমরা কেসটা ডিটেক্ট করতে পারি। এই যে একটা ইতিবাচক একটা প্রতিযোগিতামূলক মনোভাব, এটা কিন্তু আমাদেরকে জনসেবার বিষয়টাকে আমরা আরো সহজতর করে তুলি এবং আমরা এইভাবেই কাজ করছি। এটা নিয়ে তো তদন্ত হচ্ছে, তদন্ত যেটা হয় এটা দেখা যাবে, কিন্তু আমরা আমাদের মনোবল অক্ষুণ্ণ আছে, আমরা আমাদের দায়িত্ব পেশাদারিত্বের সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করব। রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের গার্ডরুমের সামনে সহকর্মীকে গুলি করে হত্যা করা কনস্টেবল কাউসার আলী মানসিক ভারসাম্যহীন, দাবি তার পরিবারের। পুলিশ সদস্য কাউসার আলীর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর দৌলতখালী দাঁড়ের পাড়া গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা হায়াত আলীর মাস্টারের ছোট ছেলে। কাউসার 2005 সালের 15 ডিসেম্বর পুলিশে যোগ দেন। 2010 সালের দিকে তিনি মানসিক রোগে আক্রান্ত হলে তাকে সরকারিভাবে কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। তাদের কোনো পারিবারিক সমস্যা ছিল না বা কাউসার মাদকাসক্তও ছিলেন না। কাউসারের স্ত্রী নিরুফার ইয়াসমিন সাথীর দাবি, তার স্বামী মাঝে মধ্যে মানসিক রোগে আক্রান্ত হতো। স্বামীর চিকিৎসার কাগজপত্র তার কাছে আছে বলেও জানান তিনি। কাউসারের বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, কাউসার চাকুরিতে যোগদানের 5 বছর পর থেকে মানসিক রোগে আক্রান্ত হন। চিকিৎসার পর সুস্থ হলে আবার চাকুরিতে যোগ দেন। শনিবার রাতে ডিউটির সময় কাউসার আলী তার সহকর্মী মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করে। আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে 3 রোহিঙ্গা নিহত হয়েছে, আহত হয়েছেন 3 জন। ভোরে রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এই ঘটনা ঘটে। নিহতরা হল মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইসহাক ও ফিরোজ খান। উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, রোহিঙ্গা ইলিয়াস আরসার সোর্স হিসেবে কাজ করত। আরসার সম্পর্কে তথ্য দিতে রাজি না হওয়ায় আরএসও সদস্যরা প্রথমে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পরে আরসা সদস্যরা আরএসও সমর্থকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে মোহাম্মদ ইসহাক ও ফিরোজ খান নিহত হয়। 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, 1 জন ঘটনাস্থলে মারা যায় আর 2 জন হাসপাতালে মারা যায়। পরে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এদিকে রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যার পরিকল্পনাকারী মৌলভী আকিজ 5 আরসা সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তরের মধ্য দিয়ে 11 জুন নড়াইলকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে প্রকল্পের চারপাশে নানা ধরনের গাছ লাগিয়ে সবুজে ভরিয়ে তুলেছেন উপকারভোগীরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিয়মিতভাবে গাছের চারা রোপণে জোর দিচ্ছে প্রশাসনও। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের ধারাবাহিকতায় এবার নড়াইলে জমিসহ ঘর পাচ্ছে 1166টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এতে আনন্দিত উপকারভোগীরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখন ঘর দিচ্ছে, সে ঘর পেয়ে আমি অনেক খুশি। তাকে অনেক ধন্যবাদ যে আমাদের মতো অনেক অসহায় দুঃখীদের পাশে দাঁড়াইতে পারে। আমার ঘর ছিল না, দুয়ার ছিল না, পরের বাড়ি দিয়ে পরের ঘর দিয়ে আমি বেড়াইছি করছি। শেখ হাসিনা আমার জন্য এখন ঘর দিছে, এটা আমি আবেদন জানাইছি, আল্লাহর কাছে প্রিয় আদায় করেছি।
মানে খারাপ অবস্থা ছিল, কিন্তু এখানে আসার পরে কিছু সঞ্চয় করেছি বা আমরা খুব ভালো আছি। পেঁপে গাছ লাগাইছি, সজনে গাছ লাগাইছি, আশা করি এর সাথে যে ফল ফলে হয় নিজেরা খাবো, কিছু বিক্রি করেও নিজেদের জীবনযাপন চালানোর জন্য সহায়তা করবো ইনশাআল্লাহ। সরকার আমাকে ঘর দিয়েছে, ঘরে থাকি। আমি সরকারি স্কুলে পড়ি 2য় শ্রেণীতে। একজনের জায়গা আর কি ঘর করে একটা ছাপড়া তুলে থাকতাম, তারপরে আমার ভিটেটা কিছু নাই, তারপরে বাড়া ছিলাম, তারপরে আমি এই ঘরটা আমি পাইছি আর কি। 11 জুন নড়াইল সদর উপজেলায় 303টি, লোহাগড়ায় 240টি ও কালিয়ায় 623টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে এই জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার অপেক্ষায় জেলা প্রশাসন। মালিকানা সংক্রান্ত কাগজপত্র মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করতে সদস্য জ্ঞাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে নড়াইল জেলা প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য দূর করা আশ্রয়ণ প্রকল্পের মূল লক্ষ্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আদালতে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ চলছে কক্সবাজার সমুদ্র পাড়ের পরিবেশ সংকটাপন্ন এলাকায়। প্রশাসনের নির্লিপ্ততায় সমান তালে চলছে নির্মাণ কাজ। খালি একাধিক প্লটে স্থাপনা নির্মাণ করতে মাটি ভরাটের কাজ করছেন অনেকে। এতে ইসিএ রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছেন পরিবেশবাদীরা। মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। কক্সবাজারে ভবনের পর ভবন নির্মাণ করতে অমান্য করা হচ্ছে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএআই। সৈকত থেকে উপরে 300 মিটারে নতুন কোনো স্থাপনা নির্মাণে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। কোনো কিছু তোয়াক্কা না করেই চলছে ভবন নির্মাণ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে টেকনাফ সমুদ্র সৈকতে 10,465 হেক্টর এলাকায় প্রাণবৈচিত্র্য, নির্মল জলরাশি এবং পরিবেশ প্রতিবেশ রক্ষায় 1999 সালে এই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। এর নির্দেশনা মতে কক্সবাজার পৌরসভার নাজিরাট টেক থেকে টেকনাফের বদর মোকাম পর্যন্ত 120 কিলোমিটার সমুদ্র সৈকত, ঝাউগাছ সমৃদ্ধ 300 মিটার ও 500 মিটার সংরক্ষিত এলাকায় সব ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। 2017 সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার করা এক রিটে এ এলাকায় কোনো স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত, কিন্তু তা তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। এতে চরমভাবে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। তরঙ্গ থেকে শুরু করে অনেক স্থাপনা এখানে গড়ে উঠতে দেখেছি এবং দিনে দুপুরে আমরা এখানে দেখেছি যে মানে বিষাক্ত প্রয়োজন দিয়ে মানে গাছগুলো মেরে ফেলতে দেখেছি। যার প্লট তাকে ক্ষতিপূরণ দিয়ে মূলত সেগুলো নিয়ে ফেলতে হবে বলে একটা আদেশ রয়েছে, কিন্তু তাদের ক্ষতিপূরণ না দিয়ে জেলা প্রশাসনকে সংরক্ষণ করার জন্য বলেছে, কিন্তু সংরক্ষণ না করে সে যদি আবার বিভিন্নভাবে যদি অস্থায়ীভাবে লিজ দিয়ে যায়, আমি মনে করি এগুলো আবার হাতছাড়া হয়ে যাবে। এখনো দখল হচ্ছে, এখনো বিল্ডিং হচ্ছে, এখনো ইসিএ এলাকার আইন অমান্য করে দালান কোঠা নির্মাণ হচ্ছে। যেসব বিল্ডিং দালান কোঠা নির্মাণ হচ্ছে তাদের একটা কমিটি এবং তাদের নামদাম একটা লিপিবদ্ধ করার জন্য আমি অনুরোধ করছি, যেটা নিয়ে আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং প্রয়োজন মতে পরিবেশ মন্ত্রণালয়ে আমরা সেটা অভিযোগ করব। জেলা প্রশাসন বলছে প্লট মালিকের কাগজপত্র ঠিক থাকলে কিছুই করার নেই তাদের। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের এখতিয়ার। এটা এখন পরিবেশ দেখছে, পরিবেশকে আমরা বলছি পরিবেশ দেখছে। আপনি অভিযোগ কখন বলবেন? মালিক যখন সে না হয়, তার যখন ভবন নির্মাণের অনুমতি না থাকে, তাই না, কিংবা পরিবেশের ছাড়পত্র যদি না থাকে, তার যেহেতু পরিবেশের ছাড়পত্র নাই, তাকে পরিবেশের ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তর তাকে এক্সপ্লেনেশন কল করেছে। ইসিএ রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা মুখ থুবড়ে পড়ায় হতাশ সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নরসিংদীর শিবপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জের মুকসুদপুরের স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার চক্রধা ইউনিয়নের বারোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সকালে আহমদুল কবির নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত আহমদুল কবির বারোগাঁও গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে। স্বজনেরা জানায়, গেল রাতে কয়েকজন লোক আহমদুল কবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হচ্ছে। আহমদুল কবির 2014 সালে তার চাচাতো দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন বলেও জানান স্বজনেরা। এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন।
এদিকে গোপালগঞ্জের মকসুদপুরে ঘুমন্ত স্ত্রী সন্তানের গায়ে স্বামীর পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় 6 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দগ্ধ স্ত্রী হেলেনা আক্তার। দগ্ধ ছেলের অবস্থাও আশঙ্কাজনক। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বজ্রপাতে মারা গেছেন সৌদি প্রবাসী মোহাম্মদ সোহাগ। পুলিশ জানায়, উপজেলার বীরগাঁও ইউনিয়নের 22 মৌজা বাজারের পাশে আবদুল্লাহ চরে সকালে কয়েকটি মহিষকে ঘাস খেতে নিয়েছিলেন সোহাগ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। নিহত সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুল সালামের ছেলে। বিয়ে করার জন্য 3 মাস আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত রাজীব আহমেদ তালুকদার। তিনি বলেন, উপজেলার প্রতিটি বরাদ্দ উন্নয়ন কাজে ব্যবহার করা হবে, একটি টাকাও কাউকে পকেটে ভরতে দেওয়া হবে না। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এশিয়া কাবাডি ফেডারেশনের সেক্রেটারি রেজনারেল মোহাম্মদ সারোয়ার রানা। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে স্থানীয়দের মাঝে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা করেছে বিজিবি। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ। যশোরের বাওর দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। মনিরামপুর উপজেলায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন জেলার জেলে পরিবারের সদস্যরা। মধুমাসে জয়পুরহাটে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় ফলের মেলা। উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেলায় দেশীয় ফলের 20টি স্টল বসেছে। খাগড়াছড়িতে আম সহ ফলের উপর অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি দিয়েছে ফল বাগান মালিক সমিতি ও সম্মিলিত কৃষক সমাজ। অতিরিক্ত টোল আদায় বন্ধ সহ 4 দফা দাবি আদায় না হলে বাজার বয়কটের ঘোষণা দেয় তারা। ময়মনসিংহে জন্ম নিয়ন্ত্রণকরণ পথশিশুদের সমস্যা চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক মিডিয়া ক্যাম্পেইন হয়েছে। নগরীর আলোচিত শিশু প্রকল্প এই ক্যাম্পেইনের আয়োজন করে। পথশিশুদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক শিশু কনফারেন্স হয়েছে সাভারে। কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর। রাঙ্গামাটিতে কার্প জাতীয় মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন। সাতক্ষীরায় ভাঙান মাছ চাষ পদ্ধতি ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের আয়োজনে এ কর্মশালা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। হারিস ও জোসেফের এনআইডি জালিয়াতি ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি ইসির পাসপোর্ট জালিয়াতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে দুদকের চিঠি। তারেককে বাদ দিয়ে কেন শুধু বেনজির আজিজের দুর্নীতির প্রশ্ন, ক্ষোভ ওবায়দুল কাদেরের। ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের। রাজধানীর কূটনৈতিক এলাকায় সহকর্মীকে গুলি করে হত্যা করা কনস্টেবল কাউসার আলী মানসিক ভারসাম্যহীন, দাবি স্বজনদের। কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে 3 রোহিঙ্গা নিহত, আহত আরো 3 জন। আরসা ও আরএসওর দ্বন্দ্বের জের, বলছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 4:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।